দর্শক, আগামীকাল ৮ ফেব্রুয়ারি, তখন থেকে নির্বাচনের বাকি আর ৩ দিন পরেই যখন নির্বাচন হবে ৮ ফেব্রুয়ারি আগামীকালকে বাংলাদেশ টেলিভিশনে রাজনৈতিক দলের নেতাদের যে ভাষণ, সেই ভাষণ শুরু করবে বাংলাদেশ টেলিভিশন। এবং আগামীকালকে ২ জনের এবং পরশুদিন ২ জনের ভাষণ প্রচার করা হবে। বাংলাদেশে এবারের নির্বাচনে আমরা যদি পক্ষ হিসেবে ভাবি, তাহলে মোটামুটি ৩টা পক্ষ গ্রহণযোগ্য পক্ষ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। একটা হচ্ছে বিএনপির নেতৃত্বে জোট, আরেকটা হচ্ছে জামাতের নেতৃত্বে জোট, আরেকটা হচ্ছে জাতীয় পার্টির একক নির্বাচন। আবার তার বাইরে যদি আরেকটা গ্রুপকে আমরা ধরি, সেটা চরমনাইফির আলাদা নির্বাচন করছে, ২৫০-র বেশি আসনে তারা নির্বাচন করছে। তারা সেই ক্ষেত্রে তারাও একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। চরমনাই একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। জাতীয় পার্টি ১৯৬ আসনে নির্বাচন করছে, সেখানে মাত্র ৩০টি নির্বাচনে অংশগ্রহণ করছে আমাদের এনসিপি, ওই রকমই কাছাকাছি সংখ্যায় আসনে নির্বাচন করছে মামুনুল হকের দল। জামাত ২০০-র বেশি আসনে নির্বাচন করছে। এই ব্যাপারগুলো আমরা দেখছি। বিটিভিতে আমরা জানতে পারছি যে আগামীকালকে ২ জনকে এবং পরশুদিনকে ২ জনকে ভাষণের সুযোগ দেয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন এসেছে যে একই জোটের ৩ জনকে ভাষণ দিচ্ছে বিটিভি, আরেক জোটের একজন মাত্র ভাষণ দিচ্ছেন, বাকিদেরকে কোনো সুযোগই দেয়া হচ্ছে না। কিন্তু বিটিভির তরফ থেকে বলা হচ্ছে যে যারা আবেদন করেছে তাদেরকে ভাষণ দিতে দেয়া হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা গ্রহণযোগ্য ব্যাপার হতে পারে না। নির্বাচন কমিশন এই ব্যাপারটা নির্ধারণ করবে, বিটিভি না। নির্বাচন কমিশন তার ক্রাইটেরিয়ায় এই ব্যাপারটা নির্ধারণ করবে যে কাদেরকে বাংলাদেশ টেলিভিশনে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া হবে, এবং তার জন্য একটা নীতিমালা থাকতে হবে। নীতিমালাটা হতে পারে যে জোট হিসেবে, নীতিমালাটা হতে পারে যে আসন সংখ্যার দিক থেকে কারা কতগুলো আসনে নির্বাচন করছে সেই হিসেবে নীতিমালা গৃহীত হতে পারে, কিংবা বাংলাদেশের পুরানো ঐতিহ্যবাহী দল হিসেবে সেই হিসেবে নীতিমালা তৈরি করা হতে পারে। কিন্তু একটা নির্দিষ্ট নীতিমালা থাকার কথা, কিন্তু তার কোনোটাই আমরা দেখছি না। ভয়াবহ একটা ব্যাপার দেখছি বিটিভিতে ভাষণের এই প্রক্রিয়ায়, যেখানে আমরা দেখছি জামাত জোটের পক্ষের ৩ জনকে ভাষণ দিতে দেয়া হচ্ছে, বিএনপি জোটের ১ জনকে মাত্র ভাষণ দিতে দেয়া হচ্ছে, অন্যদেরকে কোনো ধরনের গোনার মধ্যেই আনা হচ্ছে না। কিন্তু বিটিভির তরফ থেকে বলা হচ্ছে যে আবেদনের প্রেক্ষিতে এটা করা হচ্ছে। চলুন একটু জেনে দেখি যে বিটিভি কী সিদ্ধান্ত নিল, আদতে কি হওয়া উচিত ছিল। যে সিদ্ধান্ত বিটিভি নিল সেটাকে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের ক্ষেত্রে বলা যায় কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কালকে থেকে বিটিভিতে ভাষণ শুরু হচ্ছে এবং আগামীকালকে ২ জন জামাত জোটের ২ জন, নাহিদ ইসলাম এনসিপি নেতা এবং মামুনুল হক, এই ২ জন ভাষণ দেবেন, এবং পরশুদিন তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান, তারা ২ জন ভাষণ দেবেন। এই ব্যাপারটা নিশ্চিত করছে আজকের পত্রিকা। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে বিটিভিতে নাহিদ ও মামুনুলের ভাষণ প্রচার রোববার, পরদিন তারেক এবং শফিকুরের। এই ৪ জন ভাষণ দেবেন। কি বলছে এই ব্যাপারে? এই ৪ জন শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানানোয় তাদের জন্য সময় বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যমটি। কিন্তু রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যমটি এখন পুরোপুরি নির্বাচন কমিশনের আন্ডারে একটা সম্প্রচার মাধ্যম হওয়ার কথা, সরকারের আন্ডারে না। কিংবা বিটিভি নিজে একা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না যে কেউ আবেদন করলো আর তাকে ভাষণ দিতে বিটিভি সুযোগ দিল, এই ক্ষমতা বিটিভির নেই। এই ক্ষমতা বিটিভিকে দেয়া হয়নি। নর্মাল টাইমে তো নেই, এবং নির্বাচনকালীন সময়ে তো নেই। নির্বাচনকালীন সময়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের থাকার কথা। বিটিভির দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে যেটা বলছে সেটা হচ্ছে যে
রোববার সন্ধ্যা 6 থেকে 7টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ বিটিভিতে প্রচারের সূচি নির্ধারণ করা হয়েছে। এছাড়া 9 ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে জামাতের আমির শফিকুর রহমান এবং সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণের সূচি নির্ধারণ করা হয়েছে। বিটিভির একজন কর্মকর্তা বলেছেন, এই 4 দলের বাইরে এখনও কেউ বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানিয়ে চিঠি দেয়নি। এ বিষয়ে অন্য দলের নেতাদের চিঠি পেলে তা বিবেচনায় নেওয়া হবে। কি হাস্যকর কথা! চিঠি দেবে রাজনৈতিক দলগুলো এবং অন্য কোনো দল এই ব্যাপারে আগ্রহী না। এই হাস্যকর ব্যাপারটা কি গ্রহণযোগ্য কিংবা বিশ্বাসযোগ্য? জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিটিভিতে এর আগেও রাজনৈতিক দলগুলোর প্রধানদের ভাষণ প্রচার করা হয়েছে। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালে বিটিভিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হয়েছিল। তবে সর্বশেষ 3টি জাতীয় নির্বাচনে এভাবে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হয়নি। অর্থাৎ আওয়ামী লীগের আমলে সর্বশেষ যে 3টা নির্বাচন 2014, 18 এবং 24 এই নির্বাচনে ভাষণের ব্যাপারগুলো দেখা যায়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশেষ করে এই সুযোগটা দেয়া হয়েছে, কিন্তু সেখানে আমরা সমতার ব্যাপার দেখেছি। এখন আলোচনায় আসা যাক যে আমরা দেখছি নির্বাচনে 2টা পক্ষ, মানে 2টা সব থেকে প্রতিদ্বন্দ্বী পক্ষ, একটা বিএনপির জোট আর একটা হচ্ছে জামাতের জোট। এখন বিটিভি জামাতের জোট থেকে বিটিভি বলছে যে আবেদন যারা করেছে তাদেরকেই সুযোগ দেয়া হয়েছে। এখন মানে একজন স্বতন্ত্র প্রার্থী তিনি যদি আবেদন করেন তাকে বিটিভি সুযোগ দেবে ভাষণ দিতে? দেবে? আমার মনে হয় দেবে না। রুমিন ফারহানা, ধরা যাক যে রুমিন ফারহানা আবেদন করলেন, তাকে বিটিভি সুযোগ দেবে? কিংবা বিটিভির সুযোগ দেওয়ার সেই এখতিয়ার আছে? বিটিভি যে তারেক রহমানকেও ভাষণ দিতে দেবেন, নাহিদ ইসলাম মামুনুল হকের কথা বাদ দিলাম, তারেক রহমানকেও যে ভাষণ দিতে দেবেন সেটা কি বিটিভির এখতিয়ারের মধ্যে পড়ে? বিটিভি একা সিদ্ধান্ত নিতে পারে? বিটিভির সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে? বিটিভির নীতিমালাতে সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাকে দেয়া হয়েছে? কোনোভাবেই সে নিতে পারে না। নির্বাচনের এই ভাষণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সুতরাং আবেদন কিংবা সিদ্ধান্ত এই ব্যাপারটা নির্বাচন কমিশন থেকে আসবে। আমরা দেখছি যে জামাত জোটের 3 জনকে ভাষণ দিতে দেয়া হচ্ছে, ডাক্তার শফিকুর রহমান, মামুনুল হক এবং নাহিদ ইসলাম। এখন নাহিদ ইসলাম, মামুনুল হককে, ডাক্তার শফিকুর রহমানকে অবশ্যই তো দেয়া উচিত, যেহেতু প্রধান 2টা প্রতিদ্বন্দ্বী দল এই মুহূর্তে, আওয়ামী লীগ যেহেতু নেই। তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান তো অবশ্যই ভাষণ দেওয়ার সুযোগ পাবেন। সেই ক্ষেত্রে জোট হিসেবে যদি ভাবা হয় তাহলে 2 জোটের 2 জন শীর্ষ নেতা ভাষণ দেওয়ার সুযোগ পাওয়ার কথা। তাহলে মামুনুল হক কিংবা নাহিদ ইসলাম কোন ক্যাটাগরিতে তারা ভাষণ দেওয়ার সুযোগ পেলেন? মানে 25-30টা আসনে নির্বাচন করা এই 2টা দল মানে কোন ক্রাইটেরিয়ায় সুযোগ পেল? সেই প্রশ্নটা আসবে। প্রশ্নটা এই কারণেই আসবে, যদি মামুনুল হক বিটিভিতে ভাষণ দেওয়ার সুযোগ পান কিংবা নাহিদ ইসলাম যদি সুযোগ পান, তাহলে নুরুল হক নূর কি অপরাধ করলেন? তাহলে ব্যারিস্টার আন্দালিব রহমান কি অপরাধ করলেন? তাহলে মাহমুদুর রহমান মান্না কি অপরাধ করলেন? তাহলে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ কি অপরাধ করলেন? ক্রাইটেরিয়াটা কোনটা? মানে কোন ক্রাইটেরিয়ায় বিটিভি এই সিদ্ধান্তটা নিল যে ক্রাইটেরিয়ায় বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ, যিনি বীর বিক্রম, ব্যারিস্টার আন্তালিব রহমান পার্থ, নুরুল হক নূর কিংবা মাহমুদুর রহমান মান্না কিংবা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক কিংবা রুহিন হোসেন প্রিন্সরা, তারা কেন ভাষণ দিতে পারবেন না? এটা তো একটা বড় প্রশ্ন। আচ্ছা, তাদের কথা বাদ দিলাম। 250-র বেশি আসনে নির্বাচন করছে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন হাতপাখা, তাহলে তারা কেন ভাষণ দিতে পারবে না? নির্বাচন কমিশন কেন এই সিদ্ধান্ত নেবে না যে চরমনাই পীরের একজন ভাষণ দেবেন, মানে একজন প্রতিনিধি ভাষণ দেবেন? 196টা আসনে নির্বাচন করছে জাতীয় পার্টি, তাহলে জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদের কেন ভাষণ দিতে পারবেন না? কোন ক্রাইটেরিয়ায় নির্ধারিত হলো যে বিএনপি এবং জামাতের 2 প্রধানের বাইরে মামুনুল হক কিংবা নাহিদ ইসলাম বিটিভিতে ভাষণ দেবেন? এই ক্রাইটেরিয়াটা আমার মনে হয় যে উন্মুক্ত করে দেওয়া উচিত। আর বিটিভি যে কথা বলছে যে তারা 4 জনই শুধু আবেদন করেছেন, সেই আবেদনের কারণে তাদের 4 জনকে ভাষণ দিতে দেয়া হচ্ছে। এখন যদি ধরা যাক যে মানে বিএনপি জোটের পক্ষ থেকে একটা আবেদন পড়েছে আর জামাত জোটের
পক্ষ থেকে যে 10 দল 11 দল তারা অংশগ্রহণ করছে, 11 দলের 11 দলই আবেদন করলো বিটিভিতে, তাহলে তাদের সবাইকে ভাষণ দিতে দেবে? মানে বিটিভির এই মানে ব্যাপারটা, এই বক্তব্যটা আমাদেরকে গ্রহণযোগ্য হিসেবে ধরে নিতে হবে। বারবার বলছি, বিটিভির কোনো এখতিয়ার নেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যে মানে এই নির্বাচন প্রক্রিয়ায় তাদের কর্মকাণ্ড এবং তাদের সক্ষমতা প্রমাণ করতে পারছে না, এই ঘটনা একটা বড় উদাহরণ সৃষ্টি করবে। এবং আমি এখন পর্যন্ত কোনো দলের প্রতিক্রিয়া জানি না, কিংবা বিটিভির বক্তব্যের পরিপ্রেক্ষিতে অন্য কোনো দলের পাল্টা বক্তব্য আছে কিনা সেগুলো জানি না, সেগুলো গণমাধ্যমে সেই খবরগুলো আসেনি। কিন্তু ব্যক্তিগত পর্যালোচনা থেকে বলতে পারি যে এটা খুব একটা ভালো দৃষ্টান্ত হচ্ছে না। এটাতে নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড, সেই লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে প্রশ্ন উঠতে পারে। কারণ হচ্ছে যে যদি দুইজনকে শুধু ভাষণ দিতে দেওয়া হতো, বিএনপি এবং জামাতের আমিরকে, তাহলে কিন্তু কোনো প্রশ্ন উঠতো না। যখন আপনি জামাত জোটের আরও দুইজনকে বক্তব্য দিতে দিচ্ছেন, তখন প্রাসঙ্গিকভাবে ব্যারিস্টার আন্দালিবুর রহমান পার্থ, মাহমুদুর রহমান মান্না এখন জোটে নেই বোধহয়, যাই হোক, মানে দল হিসেবেও তো তার পাওনা, তার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, কিংবা নুরুল হক নূর, গণ অধিকার পরিষদ। এখন গণ অধিকার পরিষদের চাইতে তো এনসিপি এই মুহূর্তে বড় দল না। গণ অধিকার পরিষদ পুরনো দল এবং এনসিপির চাইতে বড় দল। এনসিপির এখন ইয়াটা কি, মানে নাহিদ ইসলামদের এখন মানে জোয়ারটা কি? জোয়ারটা হচ্ছে 24-এর আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছিল, যে নেতৃত্বে যারা ছিলেন সেই মানে বীরেরা একটু বেশি হাইলাইট, এই তো। কিন্তু এনসিপি দল হিসেবে তো গণ অধিকার পরিষদের চাইতে বড় দল না, এই এখন পর্যন্ত বড় দল না। এবং যাদের বয়স এখন পর্যন্ত 1 বছর হয়নি, নির্বাচন যখন হবে তখন পর্যন্ত 1 বছর হবে না, তাদের 28 ফেব্রুয়ারিতে গিয়ে 1 বছর পূর্ণ হবে। সুতরাং 1 বছরের কম বয়সী একটা দলকে আপনি যখন দিচ্ছেন, কিংবা 30টার কম আসনে নির্বাচন করছে এরকম একটা দলের প্রধানকে যখন আপনি বক্তব্য দিতে দিচ্ছেন, তখন চরমনাই পীর ইসলামী আন্দোলন 250-এর বেশি আসনে নির্বাচন করেও তারা কেন এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে না? জিএম কাদের কেন ভাষণ দিতে পারবেন না? বিশেষ করে এই দুইজন কেন, এই দুইজনের আগে অন্য কেউ কেন সুযোগ পাবে? এই প্রশ্নটা আসবে, এবং এই প্রশ্নটা যখন আসবে তখন নির্বাচন কমিশন আমার মনে হয় যে বিতর্কের মুখে পড়তে পারে। আমার মনে হয় যে এখনই নির্বাচন কমিশনের এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত, এবং উদ্যোগ নিয়ে যেন ব্যাপারটা লেভেল প্লেয়িং ফিল্ড হয়। সেই আপনি জাতীয় পার্টির ব্যাপারে বলতে পারেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, সে কেন বিটিভিতে ভাষণ দেবে? আওয়ামী লীগের দোসরকে আপনি নির্বাচন করতে দিচ্ছেন কেন? আওয়ামী লীগের দোসরকে তো আপনি নির্বাচন করতে দেওয়ারই কথা না। আর জাতীয় পার্টি আওয়ামী লীগের সময়ে নির্বাচন করার জন্য যদি আওয়ামী লীগের দোসর হয়ে থাকে, তাহলে ইসলামী আন্দোলনও তো আওয়ামী লীগের সময় নির্বাচন করেছে, তারাও তো আওয়ামী লীগের দোসর। বিএনপিও তো 18 সালে নির্বাচন করেছে, তারাও তো আওয়ামী লীগের দোসর। জামাতের নেতারাও তো 18 সালে বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছে, তারাও আওয়ামী লীগের দোসর। সবাই তাহলে আওয়ামী লীগের দোসর। মানে ব্যাপারগুলো মেলে না, আসলে হিসাবগুলো মেলে না। হিসাবগুলো মিলাতে হলে আমার মনে হয় যে অনেক বেশি, মানে যেখানে বিপ্লব প্রয়োজন সেখানে আপনি বিপ্লবী হন, কিন্তু সব ক্ষেত্রে অতি বিপ্লবী কথাবার্তা বলে আদতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের জায়গাটা নষ্ট করাটা কতটা উচিত হবে সেটা ভেবে দেখার জন্য বিনয়ী প্রার্থনা থাকলো, বিনয়ী আবেদন থাকলো। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।